ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবার 2 মার্কসের ব্যাখ্যা সহ অ্যান্সার নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের। আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 185 যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেপার রয়েছে, তার যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করব। বাট তার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে বহুদিন ধরে ভিডিও দেখছো বা নতুন ভিডিও দেখতে শুরু করেছো, তারা অবশ্যই সকলে কিন্তু চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু করে লিখে জানাতে পারো আমাকে। দেন চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, নিম্নলিখিত উদাহরণগুলি কোন কোন প্রকারের চলন প্রদর্শন করে লেখো। প্রথম বলেছে পদ্মফুল সূর্যোদয়ের সময়ে ফোটে। এটা কি ধরনের চলন? এটা ফোটোন্যাস্টিক চলন। দেন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটা কি ধরনের চলন? সিজমোন্যাস্টিক চলন। ক্ল্যামাইডোমোনাস ভলভক্স প্রভৃতি উদ্ভিদ কম আলোকযুক্ত অঞ্চল থেকে বেশি আলোকযুক্ত অঞ্চলের দিকে অগ্রসর হয়। এটি ফোটোট্যাকটিক চলন। এবং লাস্ট, উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি লাভ করে। এটি হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, তো 4 রকম চলন এখানে পেয়ে গেলে 2 মার্কস, প্রত্যেকটাই 0.5 করে। এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 3 to 6 এর মধ্যে, সাঁতরার যে জীবন বিজ্ঞান এবং পরিবেশ বই রয়েছে সেখানে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো, বলছে নিম্নলিখিত ক্রিয়াগুলির সাথে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। এর অ্যান্সার গুলোও তোমরা পেয়ে যাবে সাঁতরার যে বই রয়েছে তার 14 থেকে 18 নাম্বার পেজের মধ্যে। চলো দেখে নি কি কি দিয়েছে। ফার্স্ট বলছে শুক্রাশয়ের লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা সৃষ্টি করে কোন হরমোন? আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। নেক্সট বলছে ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা সৃষ্টি করে কে? লিউটিনাইজিং হরমোন অর এলএইচ। থার্ড বলছে উত্তেজনা, ক্রোধ, ভয় ইত্যাদির ক্ষেত্রে কোন হরমোন অধিক মাত্রায় ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন হরমোন। ফোর্থ বলছে এই হরমোন দেহের অস্থি এবং পেশির বৃদ্ধি ঘটায়। কোন হরমোন? গ্রোথ হরমোন। ওকে, চলো থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরিখে সেরিব্রাম এবং সেরিবেলামের মধ্যে পার্থক্য লেখো। এর অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 26 এবং 27-এ। দেখো, যোজক সেরিব্রাম বা আমাদের গুরু মস্তিষ্কে দুটি অর্ধকে যোগ করে রাখে হচ্ছে কর্পাস ক্যালোসাম, whereas সেরিবেলাম বা লঘু মস্তিষ্কে দুটি অর্ধকে যোগ করে রাখে ভার্মিস। এরপরে বলেছে কাজ। দেখো, আমাদের সেরিব্রামের কাজ হচ্ছে আমাদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি, এছাড়া আমাদের যে সেন্সেশন গুলো, চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, স্পর্শ, এগুলোকে কন্ট্রোল করা, প্লাস তার সাথে সাথে আমাদের পার্সোনালিটি এবং আমাদের সোশ্যাল বিহেভিয়ারকেও কন্ট্রোল করা। whereas সেরিবেলামের কাজ হচ্ছে আমাদের বডির ব্যালেন্স, বডির পশ্চার এগুলোকে মেনটেন করা এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসেবেও কাজ করে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো, তোমার বন্ধু বই পড়ার সময় দেখতে কোনো অসুবিধা হয় না, বাট ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে অসুবিধা হয়। এটি কিরূপ সমস্যা? তার মানে কি এখানে দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, সো এটা হচ্ছে মায়োপিয়া। এই সমস্যা কিভাবে দূর করা যেতে পারে? এই সমস্যা দূর করার জন্য আমাদেরকে কনকেভ লেন্স বা অবতল লেন্স ইউজ করতে হবে। ওকে, সো এটার জন্য তোমরা পেজ নাম্বার 33, 34 কে রেফার করতে পারো। নেক্সট যাচ্ছি। দেখো, বলছে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা বেশি উন্নত। এই বক্তব্যটির সাপেক্ষে দুটি যুক্তি দাও। প্রথম কথা, ইতর পরাগযোগের ফলে ভ্যারিয়েশন বা প্রকরণ সৃষ্টি হয়, যার ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত সবল এবং উন্নত উদ্ভিদের সৃষ্টি হয়। ওকে, এবং এটার ফলে কি হয়? সেই নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদেরা প্রতিকূল পরিবেশে সহজে বানিয়ে নিতে পারে স্বপরাগযোগে সৃষ্ট উদ্ভিদের চেয়ে। এটা একটা উন্নতির কারণ। দ্বিতীয় হচ্ছে এদের যে ফল এবং বীজ হয় সেগুলো অনেক বেশি উন্নত হয় দেন স্বপরাগযোগে উৎপত্তিগত উদ্ভিদের চেয়ে। তো এই দুটো হচ্ছে এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা যে উন্নত তার যুক্তি। ঠিক আছে, তো এটা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 66-এ পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো, দ্বিবিভাজন, বহু বিভাজন, কোরকোদ্গব এবং পুনরুৎপাদন হয় এরকম 4টি প্রাণী দেহের নাম লেখো। দ্বিবিভাজন দেখা যায় অ্যামিবায়, বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে, কোরকোদ্গম দেখা যায় আমাদের হাইড্রাতে এবং পুনরুৎপাদন দেখা যায় আমাদের প্ল্যানেরিয়াতে। ওকে, এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 59 থেকে 61 এর মধ্যে।
নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো বলছে কোষ চক্রের দুটি গুরুত্ব লেখো। কোষ চক্রের গুরুত্ব তোমরা পেজ নাম্বার 52 তে পাবে, আমি তাও তোমাদের বলে দিচ্ছি। দেখো কোষ চক্রের বিভিন্ন বিন্দু যেগুলোকে আমরা চেক পয়েন্ট বলে থাকি, সেগুলোতে যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে কোষ চক্রটা, তাহলে আলটিমেটলি গিয়ে টিউমার ফর্ম করতে পারে। কোষ চক্র অনিয়ন্ত্রিত হলে অনেক বেশি সংখ্যায় কোষ তৈরি হতে পারে, ফলে টিউমারের সৃষ্টি হতে পারে, এবং যেটা পরে কিন্তু ম্যালিগন্যান্ট হয়ে ক্যান্সার তৈরি করতে পারে। এছাড়া আমরা জানি যে কোষ চক্রে G0 নামক একটি দশা থাকে, যেটাকে রেস্টিং ফেজ বলা হয়, ঠিক আছে। G1 দশার মধ্যবর্তী একটি দশা, যেখানে কোনো কোষ যদি যায় তাহলে সেই দশার থেকে বেরিয়ে আসার জন্য তার গ্রোথ ফ্যাক্টর লাগে। তো আমাদের যে নিউরন এবং আমাদের যে পেশি কোষ রয়েছে, তারা এই G0 দশাতে ঢুকতে তো পারে অভিমন্যের মতো, বাট সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না, কারণ আর কোনো গ্রোথ ফ্যাক্টর তাদেরকে বেরিয়ে আসতে হেল্প করে না। ফলে সেজন্য কি হয়, নিউরন এবং মাসেল সেলের কিন্তু কোষ বিভাজন হয় না, তারা G0 দশাতেই অ্যারেস্টেড হয়ে থাকে, ঠিক আছে। তো এই দুটো কোষ চক্রের গুরুত্ব তোমরা লিখতে পারো। নেক্সট যাচ্ছি, দেখো বলেছে ফিনোটাইপগতভাবে স্বাভাবিক কিন্তু জিনোটাইপগতভাবে হেটেরোজাইগাস হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে পুত্র এবং কন্যা কেমন হবে বলে তুমি মনে করো, তা বিচার করে লেখো। এটার অ্যান্সার খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 89-এ। তবু আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখো মহিলা বলেছে হিমোফিলিয়ার বাহক, তার মানে তার ইয়ে কি হবে, তার ধরে নাও জিনোটাইপ হবে XHX, ঠিক আছে। যেখানে XH টা হচ্ছে হিমোফিলিয়ায় অ্যাফেক্টেড অ্যালিল, আর নর্মাল X টা হচ্ছে নর্মাল অ্যালিল। তো যেহেতু বাহক বলেছে, তাই তার ক্ষেত্রে একটাই তোমার X ক্রোমোজোম অ্যাফেক্টেড হয়েছে, অন্যটা নয়। আর পুরুষটি কি বলেছে, পুরুষটি নর্মাল বলেছে জিনোটাইপ এবং ফিনোটাইপ গতভাবে, তাহলে পুরুষের জিনোটাইপ হবে XY। তাহলে এদের যখন সন্তান হবে, তাহলে কি কি হবে তাদের জিনোটাইপ, একজনা হবে XHX, ঠিক আছে, আরেকজনা হবে XX, আরেকজনা হবে নর্মাল XY, এবং আরেকজনা হবে XHY, ঠিক আছে। তার মানে দেখো যে দুটি কন্যা সন্তান হবে, তার মধ্যে একজন হবে বাহক, একজন হবে কমপ্লিটলি নর্মাল। আর যে দুজন পুত্র সন্তান হবে, তার মধ্যে একজন হবে কমপ্লিটলি নর্মাল, বাট আর একজন কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে পানেট স্কোয়ার করে সুন্দরভাবে লিখে বলতে হবে, ওকে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো মটর গাছের পরীক্ষার জন্য মেন্ডেলের নির্বাচিত নিম্নলিখিত দুটি চরিত্রের বিপরীতধর্মী প্রকাশ উল্লেখ করো। বীজপত্রের আকার, বীজপত্রের আকার প্রকট হতে পারে এবং প্রচ্ছন্ন হতে পারে। প্রকট আকার হচ্ছে গোলাকার, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত। বীজপত্রের বর্ণ, প্রকটটি হচ্ছে হলুদ, প্রচ্ছন্ন হচ্ছে সবুজ, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 78-এ। নেক্সট চলে যাচ্ছি, দেখো বলছে তুমি কিভাবে প্রমাণ করবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত একই হয়। এটার অ্যান্সার তোমরা পাবে পেজ নাম্বার 85-এ। এখানে কি হয় দেখো, অসম্পূর্ণ প্রকটতায় যে সন্ধ্যা মালতী ফুল রয়েছে, সেটা দু রকম হতে পারে। প্যারেন্টাল জেনারেশনে তুমি একটা হচ্ছে কমপ্লিটলি রেড ফুল, তার মানে যার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, তার সাথে কমপ্লিটলি হোয়াইট ফুল, অর্থাৎ ক্যাপিটাল ডাব্লিউ ক্রস করালে, ঠিক আছে। তাহলে F1 জেনারেশনে তুমি কি পাবে, কি ধরনের ফুল পাবে, কি ধরনের জিনোটাইপ হবে, সেটা হবে হচ্ছে তোমার ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ, ঠিক আছে। এবার যেহেতু এটা অসম্পূর্ণ প্রকটতা, তাই এর যে জিনোটাইপ সেটা রেড হবে না, সেটা হয়ে যাবে গোলাপি, ঠিক আছে। এবার তুমি F1 জেনারেশনের আর ডাব্লিউর সাথে আরেকজন আর ডাব্লিউ কে ক্রস করালে, তাহলে এবার তুমি F2 জেনারেশনে কি কি ধরনের উদ্ভিদ পাবে দেখো। যদি এটা তোমরা পানেট স্কোয়ার বা চেকার বক্স করো, তাহলে তোমরা দেখতে পাবে, তোমরা পাবে একটা পাবে ক্যাপিটাল আর, আরেকটা পাবে ক্যাপিটাল আর ডাব্লিউ, আরেকটাও পাবে ক্যাপিটাল আর ডাব্লিউ, আর একটা পাবে ক্যাপিটাল ডাব্লিউ, ঠিক আছে। তার মানে তিন ধরনের জিনোটাইপ পাচ্ছ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ডাব্লিউ, আর হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে জিনোটিপিক অনুপাত F2 জেনারেশনে হবে 1:2:1। আবার দেখো ফিনোটাইপের দিক থেকেও লাল ফিনোটাইপ পাচ্ছ একটি, গোলাপি পাচ্ছ দুটি, এবং হোয়াইট পাচ্ছ হচ্ছে একটি। তাহলে ফিনোটিপিক অনুপাত কত হবে, 1:2:1, ঠিক আছে। তাহলে F2 জেনারেশনে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত একই হবে, সেটা হবে 1:2:1, ওকে। তো তোমরা এটা সুন্দরভাবে চেকার বক্স করে কিন্তু খাতায় লিখবে, তাহলেই 2-2 পাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের
নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। সবচেয়ে প্রথমে এসেছিল ইওহিপ্পাস, তারপরে এসেছিল মেসোহিপ্পাস, দেন মেরিচিহিপ্পাস আর দেন প্লায়োহিপ্পাস। ঠিক আছে, এই চারটি নাম তোমরা পরপর লিখবে। যদি পারো তো কোন সময় এসেছিল সেটা লিখে দিলেও ভালো হয়। ওকে, আর এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 102-তে। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি রুই মাছের পটকা নষ্ট হয়ে গেলে সে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বলো। এটির অ্যান্সার তোমরা পাবে পেজ নাম্বার 107-এ। তো প্রথমে তোমরা লিখবে যে রুই মাছের পটকার কাজ কি। রুই মাছের পটকার দুটি প্রকোষ্ঠ থাকে, অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে যেটি গ্যাস তৈরি করে এবং সেই গ্যাসের প্রভাবে পটকা ফুলে ওঠে এবং মাছটি জলের উপরে ভেসে ওঠে। whereas সেই গ্যাস যখন দুটি প্রকোষ্ঠের মাঝের ভালভের মাধ্যমে পশ্চাৎ প্রকোষ্ঠে যায় এবং রেটিয়া মিরাবিলিয়া সেটাকে সেই গ্যাসকে শোষণ করে নেয়, ফলে পটকা চুপসে যায় এবং মাছ আবার জলের নিচে চলে আসে। অর্থাৎ পটকা মাছকে জলের উপরে নিচে করতে সাহায্য করে, মাছের প্লবতা মেনটেন করতে সাহায্য করে। সো পটকা যদি নষ্ট হয়ে যায় তাহলে মাছের প্লবতা আর মেনটেন হবে না, ফলে মাছ ডুবে যাবে। ঠিক আছে, তো এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তার শরীরের ভারের জন্য সে ডুবে যাবে জলের তলায়। ওকে, তো এটাই গুছিয়ে সুন্দর করে লিখবে। প্রথমে পটকার কাজ লিখবে, তারপরে দুটো পয়েন্টে লিখবে যে পটকা নষ্ট হয়ে গেলে কি হবে। এক তো মাছের প্লবতা নষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে সে ডুবে যাবে। ঠিক আছে, তার শরীরের ভারের জন্য। সেকেন্ড বলছে সমস্যার সমাধানে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো। এটা রিপিটেড কোয়েশ্চেন, এর আগেও আমরা দেখেছি কোয়েশ্চেনটা। এর অ্যান্সার তোমরা পাবে পেজ নাম্বার 109। দেখো, শিম্পাঞ্জিরা বিভিন্ন গাছের লম্বা ডালকে ফিশিং টুল হিসেবে ইউজ করে। ঠিক আছে, ছিপের মতো ইউজ করে এবং সেই ফিশিং টুলকে তারা উইয়ের ঢিবির মধ্যে ঢুকিয়ে দিয়ে তার সাহায্যে উই সংগ্রহ করে, বা মৌমাছির যে মৌচাক হয় তার মধ্যে ঢুকিয়ে দিয়ে মধু সংগ্রহ করে। এটা একটা। সেকেন্ড হচ্ছে এরা যে কোনো শক্ত পাথরকে, ঠিক আছে, এরা পাথরকে হাতুড়ি নেহাইয়ের মতো ইউজ করে তা দিয়ে শক্ত শক্ত বীজের খোলস ভাঙতে পারে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ওদের আচরণগত অভিযোজন। এছাড়া আরো তোমরা লিখতে পারো অ্যাসপিলিয়া রুডিস নামক এক ধরনের ভেষজকে এরা খায় যখন এরা প্যারাসাইট দিয়ে ইনফেস্টেড হয় এবং নিজেদেরকে নিজেরাই সারিয়ে তুলতে পারে। ঠিক আছে, তো এগুলো কিছু উদাহরণ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে মানুষের নানান ক্রিয়াকলাপের ফলে পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এর ফলে মানুষ এবং পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দুটি উদাহরণ দাও। দেখো, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ বা পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য মেন দায়ী হচ্ছে অধিক পরিমাণে নাইট্রোজেন যুক্ত সারের ব্যবহার। ঠিক আছে, এবং তার ফলে কি কি সমস্যা হচ্ছে। এই যে নাইট্রোজেন যুক্ত সার অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে তার ফলে বাতাসে নাইট্রাস অক্সাইড N2 এর পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা একটা গ্রিন হাউস গ্যাস, যার ফলে সেটা আমাদের পরিবেশের তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যালং উইথ দ্যাট আদার যে নাইট্রোজেনের অক্সাইড গুলো সেগুলোও কিন্তু বায়ুকে দূষণ করছে, যেমন NO। ঠিক আছে, এছাড়া কি হচ্ছে, এই যে নাইট্রোজেন সেগুলো কিন্তু অনেক সময় বাতাসে থাকা জলীয় বাষ্পের সাথে রিয়াক্ট করছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং অ্যাসিড রেন তৈরি করছে নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে। এই অ্যাসিড রেন যখন মাটিতে বা জলে পড়ছে, মাটি এবং জলের অম্লতা বৃদ্ধি করছে এবং সেগুলোকে দূষিত করছে। প্লাস এই অ্যাসিড রেন মনুমেন্টে পড়লে মনুমেন্টকে নষ্ট করছে। ঠিক আছে, মার্বেলের মনুমেন্টকে। প্লাস কৃষি জমিতে পড়লে কৃষি জমিরও কিন্তু ক্ষতি হচ্ছে। তো এগুলো তোমরা উদাহরণ দিতে পারো, সুন্দরভাবে লেখা পেয়ে যাবে পেজ নাম্বার 116-তে। নেক্সট বলছে ইউট্রোফিকেশনের ফলে সৃষ্ট দুটি সমস্যা লেখো। ইউট্রোফিকেশন কেন হয়? যখন জলে ডিটারজেন্ট বা ফসফেট জাতীয় সারের পরিমাণ বেশি হয়ে যায় তখন দেখা যায় যে জলে প্রচুর পরিমাণে শৈবালের জন্ম হয়, যেটাকে আমরা অ্যালগাল ব্লুম বলি। তো এর ফলে কি হয়, এই প্রচুর পরিমাণে শৈবালের বৃদ্ধিতে জলে অক্সিজেনের পরিমাণের ঘাটতি হতে থাকে, ফলে ডিজলভ অক্সিজেন কমে যায় এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ে। এটি একটি প্রথম সমস্যা। সেকেন্ড হচ্ছে এই যে শৈবালগুলো তৈরি হলো, এই শৈবালগুলো যখন মারা যায় তাদের ফলে জলের পচন ঘটে এবং জলে অন্যান্য জীবেরাও কিন্তু মারা যেতে থাকে এবং ওই জল যারা পান করে সেরকম স্থলজ জীবেরাও মারা যায়। থার্ড হচ্ছে এই শৈবালের ফলে জলের উপরিতল সম্পূর্ণ ঢেকে যায় এবং জলের ভিতরে আমাদের সানলাইট পৌঁছায় না, ফলে কিন্তু জলের ভিতরে জীব মারা যেতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে কিছু কুফল ইউট্রোফিকেশনের, যার
অ্যান্সার তোমরা ভালোভাবে পাবে হচ্ছে পেজ নাম্বার 119-এ, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, দেখো বলছে অ্যাজমার একটি পরিবেশগত কারণ বলো এবং একটি মনুষ্য সৃষ্ট কারণ বলো। পরিবেশগত কারণ হচ্ছে পরাগরেণুর দ্বারা বায়ু দূষণের ফলে অ্যাজমা হতে পারে, আর মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে ধূমপান কেউ তোমার সামনে করলে বা গাড়ির ধোঁয়ায় এগুলোর জন্য অ্যাজমা হতে পারে। এটার তোমরা রেফারেন্স পাবে পেজ নাম্বার 124-এ। লাস্ট কোয়েশ্চেন বলছে, এবং রিপিটেড কোয়েশ্চেন এর আগেও এসেছে, প্রকৃতির বৃক্ষ কাকে বলে? প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাশয়কে বা ওয়েটল্যান্ডকে। এটি না থাকলে কি হতো? দেখো ওয়েটল্যান্ড কি করে, ওয়েটল্যান্ডের মধ্যে যতই নোংরা জল গিয়ে পড়ুক না কেন, এটা একটা ফিল্টারের মতো কাজ করে এবং ফিল্টার করে যেগুলো নোংরা জিনিস সেগুলোকে আলাদা করে দেয় এবং পরিবেশের পক্ষে ক্ষতিকারক জিনিসগুলোকে আলাদা করে দেয় এবং পরিষ্কার জলটাকে আলাদা করে দেয়। ফলে এই জলাশয়ের থেকে জল কোথাও নিয়ে গেলে সেখানে পরিষ্কার জলটাই যাবে, বা এটা যদি কোথাও যায় তাহলে পরিষ্কার জলটাই সেখান থেকে আমরা পাবো। এবার যদি পরিবেশে ওয়েটল্যান্ড না থাকতো তাহলে পরিবেশের মধ্যেই নোংরা জলকে, দূষিত জলকে যে ফিল্টার করে ভালো জল বানানোর ক্ষমতা সেটা থাকতো না। ফলে সমস্ত জায়গায়, সমস্ত জলাশয়ে, নদীতে, নালায়, সব জায়গায় নোংরা জল প্রবাহিত হতো, ঠিক আছে, এবং যেটা পরিবেশে জল দূষণ ঘটাতো এবং পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক হতো, ঠিক আছে। তো এটার রেফারেন্স তোমরা পাবে পেজ নাম্বার 124-এ। ওকে, তো এই ছিল আমাদের আজকে 2 মার্কসের কোয়েশ্চেন পেজ নাম্বার 185-এর। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আরো 1 and 2 মার্কসের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024-এ, সেই টেস্ট পেপারের ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। সমস্ত লাইফ সায়েন্সের কোয়েশ্চেন এবিটিএ টেস্ট পেপারের 1 মার্কের কোয়েশ্চেনগুলো সেখানে দেওয়া আছে, প্লাস 2 মার্কের গুলো আমি এখন আপলোড করছি। ওকে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি হলেও আমার কাছে সেটা কিন্তু মোটিভেশন রূপে কাজ করে তোমাদের জন্য ডেইলি ভিডিও নিয়ে আসতে। এবং সাবস্ক্রিপশন করলে তোমরা যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেতে পারবে। সো লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।